ম্যাকাই টেস্ট সামনে রেখে বাংলাদেশের অনুশীলন, অস্ট্রেলিয়াকে হারানোর পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা। আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাভ শান্ত তামিম মিরাজের। ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে ফিরতে সাইফুদ্দিনের জোর প্রস্তুতি। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে নিচ্ছেন সাউথ আফ্রিকায় এ দলের ওয়ানডে সিরিজকে। ফিটনেসে বিশেষ গুরুত্ব। আসিয়ান কাপে খেলা নিয়ে বাফুফের হেয়ালিপনা। ফিফা আমন্ত্রণ পাঠালেও সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। নির্বাহী কমিটির বৈঠকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। শুরুতেই টাইগারদের অস্ট্রেলিয়া সফরের খবর। ম্যাকাই টেস্টে রেকর্ডের সামনে দাঁড়িয়ে টাইগার অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আর মাত্র 158 রান করতে পারলেই সাদা পোশাকে 7,000 রানের ক্লাবে পৌঁছে যাবেন মুশফিক। তাই তো দ্বিতীয় টেস্ট ভেন্যু ম্যাকাইতে সবার আগে উইকেট দেখলেন এই অভিজ্ঞ ব্যাটার। পাকিস্তানি কিংবদন্তি টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদের থেকে ম্যাকাইয়ের উইকেট সম্পর্কেও নিলেন পরামর্শ। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে তারেক হাসান শিমুল জানাচ্ছেন বিস্তারিত। টাইগারদের দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম এবং টেস্ট ক্রিকেটে একটা মাইল ফলকের সামনে। ডারউইনে তার ব্যাট রান পেয়েছে, তবে মাকাইতে প্রথমবারের মতো মাঠে আসলেন এবং যেই কাজটা তিনি সবসময় করে থাকেন, মাঠে এসে সবার আগে উইকেটটা দেখতে গেলেন। ছবিটাই আসলে বলে দিচ্ছে যে আসলে মুশফিক কতটা সিরিয়াস এই টেস্ট ম্যাচটা নিয়ে। ডারউইনে দাপটে পারফরমেন্স, 4 দিন দাপট দেখানো, সবগুলো সেশনে আধিপত্য দেখিয়ে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। এই ম্যাকাইতে নিঃসন্দেহে চাইবে বাংলাদেশ দল যেন তাদের সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে, অন্তত পক্ষে অজিদের বিপক্ষে যে টেস্ট ক্রিকেটে আধিপত্যের জানানটা দিয়েছে সেটা যেন এখানে বজায় থাকে। মুশফিক একেবারে ধীরস্থিরভাবে সবার আগে এসে হাঁটলেন, হাঁটতে হাঁটতে উইকেটের সামনে গেলেন এবং উইকেটে এরই মধ্যে ছিলেন মুশতাক আহমেদ, টাইগারদের স্পিন পরামর্শক, পাকিস্তানি লেজেন্ড মুশতাক আহমেদ উইকেটটা দেখছিলেন একেবারে বসে বসে। উইকেটে কতটা ঘাস আছে, ফাটল আছে কিনা সেই বিষয়গুলো দেখছিলেন। মুশফিক এসে তার সঙ্গে যুক্ত হলেন এবং তিনিও বসলেন, বসে একেবারে পুরোটা উইকেট পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখলেন। আসলে তিনি সিনিয়র ক্যাম্পেইনার, তিনি বার্তা দিবেন ক্রিকেটারদেরকে আসলে কিভাবে এই উইকেটে কোন পরিকল্পনায় খেলতে হবে এবং কি একাদশটা সাজানোর ক্ষেত্রেও নিঃসন্দেহে তার একটা পরামর্শ থাকবে। অভিজ্ঞতাটা তার নিশ্চয়ই এখানে কাজে লাগবে। পরবর্তীতে আমরা দেখেছি মাঝামাঝি অবস্থা থেকে দেখে তিনি আবার গেলেন অপর প্রান্তে এবং সেখানে গিয়েও উইকেট দেখলেন, শ্যাডো করলেন, আকাশের দিকে তাকালেন, পুরো বাউন্ডারিটা তিনি দেখে নিলেন, একটা রাউন্ড দিয়েছেন পুরোটা মাঠ। ফিরে এসে যে আনুষ্ঠানিক যেই অনুশীলন পর্ব কিংবা ট্রেনিং সেশন যেটা, সেটাতে অংশ নিয়েছেন। বলা চলে মুশফিকুর রহিমের যে নিয়মিত যেই কাজটা তিনি করে থাকেন, এটা আসলে এখানেও আসলে মিস হয়নি। মাকাইয়ের উইকেটটা তিনি দেখেছেন এবং নিশ্চয়ই এই উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে খেলতে হবে সেটার পরিকল্পনাও নিশ্চয়ই তিনি সাজিয়ে নিয়েছেন। সঙ্গে ছিলেন মুশতাক আহমেদ, সেই পরামর্শটা তিনি অভিজ্ঞ এই কোচ দিয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে আছেন আমার সহকর্মী তারেক হাসান শিমুল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিমুল, এখানে আসলে যে বাংলাদেশ দল প্রথম অনুশীলন সেশনটা করেছে, এই অনুশীলন সেশনে যদি আমরা বিশেষ করে তাকাই যে বাংলাদেশের বোলারদেরকে দেখেছি যে উইকেটটা দেখেছেন এবং ওই উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে বলটা করতে হবে, যেই উইকেট রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করেছিলেন। তালহা জুবাইরকে দেখেছি বিশেষভাবে, তাসকিন, এবাদত এবং কি হাসান মাহমুদকে নিয়ে কথা বলতে শরীফুল যুক্ত হয়েছেন। তিনি অনুশীলন সেশনটা করেছেন, বোলিংটা করেছেন লম্বা সময় ধরে। যদি বলি যে এই অনুশীলন সেশনে যে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মুশফিকুর রহিমের ছোটোখাটো একটা চোট পেয়েছিলেন তিনি বেশ খানিকটা সময়, যখন তাসকিন আহমেদ তার নেটে বল করছিলেন তখন তিনি হঠাৎ করেই হাতের মধ্যে মূলত বৃদ্ধাঙ্গুলিতে ব্যথাটা পান। তো পরবর্তীতে যিনি ফিজিও রয়েছেন বাইজিদ আহমেদ, তিনি দৌড়ে এসেছেন, ম্যাজিক স্প্রে দিয়েছেন, পরবর্তীতে
ব্যান্ডিজ করতে দেখা গেল। ব্যান্ডিজ করার পর তিনি খানিকটা সময় থেমেছিলেন, ব্যাটিংটা মানে বন্ধ রেখে তিনি দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ সময়। পরবর্তীতে আবারও তিনি ব্যাট করেছেন, তিনি তার ব্যাটিংয়ের কাজটা করেছেন। তবে এই চোট পাওয়ার আগে কিন্তু দারুণ ছন্দে কয়েকটা নেট বদলে তিনি অনুশীলনটা করেছেন। বিভিন্ন যে উইকেটগুলো রয়েছে, স্পিন ট্র্যাক, পেস ট্র্যাক, সবগুলোতে তিনি করেছেন। পাশাপাশি যদি অন্যদের কথা বলি, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাদমানকে আমরা দেখেছি বেশ খানিকটা সময় ধরে তারা ব্যাটিংটা করেছেন। স্পিনের এগেনস্টে, পেসারদের এগেনস্টে তারা ব্যাটিং করেছেন। বলতে হয় যে এখানকার যে কন্ডিশন, আজকের আবহাওয়াটা কিছুটা ঠান্ডা কম রয়েছে। আমরা যখন প্রথমবার এখানে এসেছি বেশ ভালো রকমের ঠান্ডা ছিল, জমে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল, প্রচণ্ড বাতাস রয়েছে। এই বাতাসের সঙ্গে আসলে মানিয়ে নিয়ে ক্রিকেটারদেরকে কাজ করতে হবে। যেটা বিশেষভাবে গুরুত্বটা দেখেছি আমরা ফিল্ডিং অনুশীলনটা যখন করছিলেন, হাসান মাহমুদ, খালেদ আহমেদরা আসলে লম্বা ক্যাচের প্র্যাকটিস করছিলেন, তখন দেখা গেল যে যিনি ফিল্ডিং কোচ রয়েছেন আশিক মজুমদার, তিনি আসলে বলছিলেন যে বাতাসটা এদিক থেকে আসছে এবং কি ওই বাতাসের সাথে মানিয়ে নিয়ে কীভাবে ক্যাচ কিংবা বলটা সুইংটা আদায় করে নিতে হবে সেই বিষয়গুলোর পরামর্শ দিয়েছিলেন। তো আমার কাছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে এই ছিল সবশেষ খবর। সিরিজ জয়ের আগে টাইগারদের সবশেষ খবর জানাতে অস্ট্রেলিয়ার ম্যাচ ভেন্যু থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আইসিসির সবশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদের। ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়ে ব্যাটারদের তালিকার সেরা 20-এ উঠে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই তালিকায় সবচেয়ে বড় লাভ তানজিদ তামিমের। সেঞ্চুরি করে 84 ধাপ এগিয়ে অবস্থান করছেন র্যাঙ্কিংয়ের 89তম নম্বরে। 50 করায় এগিয়েছেন মেহেদী হাসান মিরাজও, তার উন্নতি 5 ধাপ। অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে 26 ধাপ এগিয়ে 38 নম্বরে হাসান, 3 ধাপ উন্নতিতে 24 নম্বরে মিরাজ। যদিও মুদ্রার উল্টো পিঠে অজি ক্রিকেটাররা এক ম্যাচেই শীর্ষস্থান হারিয়েছেন ট্রাভিস হেড, নেমে গেছেন র্যাঙ্কিংয়ের 4 নম্বরে। ডারউইনে ইতিহাস গড়ার পর এবার বাংলাদেশের সামনে আরও একটা নতুন অধ্যায়। ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট, ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, যে মাঠে এবারই প্রথমবার গড়াবে টেস্ট ক্রিকেট। প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক স্থাপনা সঙ্গী করে এলিট ক্রিকেটের নাম লেখাতে যাচ্ছে এই মাঠ, যেখানে এর আগে 3টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। দারুণ স্মৃতি আছে ট্রাভিস হেড এবং ক্যামেরন গ্রিনের। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে সম্পর্কে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। সমুদ্রের নীল জলরাশি, দিগন্ত জুড়ে প্রবাল প্রাচীর, আর তার কোল ঘেঁষে সবুজে ঘেরা গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। কুইন্সল্যান্ডের মাকাই হারাপ পার্কের এই মাঠ পেতে যাচ্ছে নতুন পরিচয়। টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার 12তম ভেন্যু হিসেবে। আর প্রথম টেস্টেই অজিদের প্রতিপক্ষ বাংলাদেশ। তবে এই মাঠের গল্প একেবারে নতুন নয়। হারাপ পার্ক দীর্ঘদিন ধরে কুইন্সল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রীড়া কেন্দ্র। এখানে হয়েছে ঘরোয়া ক্রিকেট, শেফিল্ড শিল্ড, ওমেন বিগ ব্যাশ। আন্তর্জাতিক ক্রিকেটেও এর উপস্থিতি তৈরি হয়েছে গেল কয়েক বছরে। 2021 সালে ভারত অস্ট্রেলিয়া নারী ওয়ানডে, 2024 সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নারী টি-20, 2025 সালে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার পুরুষদের ওয়ানডে হয়েছে এখানে। দীর্ঘ সময় পর সাদা বলের ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে ম্যাকাই। বিশেষ করে 2025 সালে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ওয়ানডে 2টি ম্যাচেরই টিকিট ছিল সোল্ড আউট। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনের টিকিটও সব বিক্রি হয়ে গেছে। কারাকারি অবস্থা দ্বিতীয় দিনের টিকিট নিয়েও। সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর প্রায় 10,000 দর্শকের ধারণের সক্ষমতা হয়েছে গ্যালারিতে। আছে গ্র্যান্ড স্ট্যান্ড, ব্রডকাস্টিং সুবিধা, এলিট ট্রেনিং ফ্যাসিলিটি। নামের মধ্যে যেমন গ্রেট ব্যারিয়ার রিফ, তেমনি অবকাঠামোতেও বিশালতা। তবে অবাক করা বিষয় হলো এই মাঠের প্রেস বক্স। একেবারে ছোট একটি বক্সের মধ্যে জায়গা দেওয়া হয়েছে সাংবাদিকদের কাজ করার জন্য। হতে পারে পৃথিবীর সবচেয়ে ছোট প্রেস বক্স।
এই উইকেট তৈরি করেছেন ব্রিসবেনের গ্যাবার কিউরেটর। উইকেট নিয়ে নানা আলোচনা, গ্যাবার মতো অনেকটা পেস আর বাউন্সের দাপট দেখা যাবে। অসি ক্রিকেটাররাও এখানে এসে প্রস্তুতি নিচ্ছেন ঘাসের উইকেটে। ব্যাটারদের জন্য উইকেটটা শুরুর দিকে থাকবে কিছুটা কঠিন, সময়ের সঙ্গে হবে ব্যাটিং ফ্রেন্ডলি। ম্যাকাইয়ের সৌন্দর্য এই টেস্টকে দিবে আলাদা মাত্রা। একদিকে সুগার ক্যান কান্ট্রি, অন্যদিকে সমুদ্র আর গ্রেট ব্যারিয়ার রিফের এক বিস্ময়। ক্রিকেট দেখতে আসা দর্শকদের জন্য এটা শুধু 5 দিনের টেস্ট নয়, ক্রিকেট আর প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উদযাপন। 80 বছরের পুরনো এই গ্রেট ব্যারিয়ার রিফ অবশেষে অস্ট্রেলিয়ার 12তম ভেন্যু হিসেবে পেতে যাচ্ছে টেস্টের মর্যাদা। এখানে এখন পর্যন্ত 3টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, যেখানে ট্রাভিস হেড এবং ক্যামেরুন গ্রিনের রয়েছে বিধ্বংসী দুটি ইনিংস। এই মাঠে বাংলাদেশ নামার সঙ্গে রচিত হবে একটি নতুন ইতিহাস। সেই সঙ্গে সুযোগ রয়েছে অজিদেরকে হারিয়ে তাদের মাটিতে সিরিজ জয়ের নতুন ইতিহাস লেখার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে কথা বলছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সরাসরি যাচ্ছি সেখানে। প্রেসিডেন্টকে শপথ পড়াবেন এখন যে স্পিকার স্পিকার পড়াবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ পড়াবেন। এই আমাদের মোটামুটি বক্তব্য। এবং আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনার কারণে এই বক্তব্য। তিনি ভোট দেবেন কিনা বা তিনি কিছু জানিয়েছেন কিনা। আর একটা আলোচিত বিষয় ছিল জামায়াতের কাজী নজরুল, তিনিও ভোট দেবেন কিনা বা তার বিষয়ে আপনারা কিছু জানেন কিনা। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম সাহেব অসুস্থ না? তিনি সুস্থ। মির্জা আব্বাস সাহেব তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, তিনি আসতে পারবেন না। এই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আর এই দলের ছুটি দেওয়ার সুযোগ আছে শুধুমাত্র দলীয় প্রধানের, অন্য কারো ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই, ইখতিয়ার নেই। এখানে আমাদের দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত হবে তার সকলের ব্যাপারে। যে উনি জানিয়েছেন যে উনি অসুস্থ, উনি আসতে পারবেন না এবং উনি ভোট দিতে পারবেন না। আর নজরুল ইসলাম সাহেব ভোট দেবেন কিনা সেটা তার দল বলতে পারবে, সে ব্যাপারে আমার নলেজ নেই। তো দল সিদ্ধান্ত নিলেই কেবল সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। মাননীয় চিফ হুইপ, আপনার যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য, তো সেই ক্ষেত্রে তিনি রিজাইন করেছেন কিনা সংসদ সদস্যের পদ থেকে, বা উনি শপথ না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। কাজী আর মন্ত্রী হিসেবে তিনি আছেন। আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রীও থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। আমার প্রশ্ন হচ্ছে যে ইসি থেকে যতটুকু জানতে পেরেছি 349 জন ভোটার। তো এই ক্ষেত্রে আমাদের যিনি বর্তমানে রাষ্ট্রপতি মহোদয় আছেন উনি কি ভোট দেবেন? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও সংসদ সদস্য, সকল সংসদ সদস্যরা এখানে ভোট দেবেন, কাজে সেই হিসেবে তিনি ভোট দেবেন। সেটা হচ্ছে বিরোধী দল আজকে একটা অভিযোগ করেছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে হতে পারত, কিন্তু সেটি হয়নি। এটি নিয়ে তারা সরকারের প্রতি যে অভিযোগটি তুলেছেন যে সরকার তাদের কথা রাখেনি। এক আরেকটা বিষয় হচ্ছে যে তারা বলছেন যে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা আজকে নিয়ে যেহেতু একটি নির্বাচন এবং এই নির্বাচনে পরিচালনা করছে নির্বাচন কমিশন, ফলে আপনাদের পক্ষ থেকে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা দেওয়া হচ্ছে, এটাই বলছে আপনার একটা। আমরা এখন বর্তমানে চলছি কি সংবিধান অনুযায়ী, যে সংবিধান অনুযায়ী চলছি সেই সংবিধানে যা লেখা আছে আমরা সবই মানব। আবার সংবিধান যেদিন পরিবর্তন হবে সেই অনুযায়ী আবার চলবে। সংবিধানেরও দেশের সর্বোচ্চ আইন। বিরোধী দল যদি অভিযোগ করে, বিরোধী দল অভিযোগ করতেই পারেন তারা, আর অভিযোগ করাটা তাদের জন্য স্বাভাবিক, কিন্তু এটা করা উচিত কাগজপত্র দেখে। আমরা এই ধরুন এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই সংবিধান অনুযায়ী, তারপর এই নির্বাচনের ভোটার তালিকার প্রস্তুত হয়েছে এই সংবিধান অনুযায়ী, ডেলিমিটেশন হয়েছে এই সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন হয়েছে সংবিধান অনুযায়ী, শিডিউল ডিক্লেয়ার হয়েছে সংবিধান অনুযায়ী, ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী,
শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আইন। এ ব্যাপারে যদি কেউ কিছু কথা বলে সে তার বক্তব্য, এটা শুনে আমাদের কোনো লাভ নেই। জি, আপনি বলছিলেন যে শপথ পড়ানোর বিষয় এখানে আসলে শপথ কে পড়াবেন? যিনি এখন ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব পালন করছেন তিনি, নাকি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব যিনি পালন করছেন তিনি? এক। আর দুই নম্বর হচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দলীয় পদ এবং যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে মন্ত্রিত্ব পদ সেটি পদে করছেন কিনা, এই দুটি বিষয়গুলো। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন উত্তরই আগে দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি শপথ পড়াবেন না, স্পিকার যিনি তিনি শপথ পড়াবেন। সেই হিসেবে বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনি শপথ পড়াবেন। একদম পরিষ্কার কিনা আপনাদের কাছে? আর দ্বিতীয় প্রশ্ন করলেন কি? এই যে ভাই দ্বিতীয় প্রশ্ন করলেন কি জানেন? ওইটাই আগে যেটা করছিলাম সেটা। আচ্ছা, আমি এটা পরিষ্কার বলেছি, মাননীয় রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনি আমাদের যদি হন আমাদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এবং তার জোটের মনোনীত প্রার্থী, তিনি যদি নির্বাচিত হন তবে তিনি যখন শপথ নেবেন তখন থেকে অটোমেটিক্যালি তার মানে তিনি পদত্যাগ কোথাও থেকে করেননি, তখন থেকে তার পদত্যাগ এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ হবে এবং ওনার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ হবে। তিনি তখন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন যেদিন থেকে, তখন মহামান্য রাষ্ট্রপতি। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। সুবারু পার্কে শুরু থেকেই আধিপত্য ছিল মেসি সুয়ারেজদের। তারপরও প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়ে মায়ামি। 11 মিনিটে ভ্যাসিলিভের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে সময় নেয়নি সফররতরা। 10 মিনিট পরে লুইস সুয়ারেজের বাড়ানো বল ঠান্ডা মাথায় গোল করে মায়ামিকে সমতায় ফেরান ড্যানিয়েল পিন্টার। ম্যাচে ফিরে উজ্জীবিত ইন্টার। মিনিট 4 পরেই মেসির বাঁ পায়ের জাদুতে 2-1 গোলের লিড পায় ডেভিড ফেকামের ক্লাবটি। দ্বিতীয়ার্ধে 18 বছর বয়সী ডিফেন্ডার নীল পিয়ারে ফিলাডেলফিয়াকে সমতায় ফেরান। এরপর ম্যাচের যোগ করার সময় মায়ামির ডি বক্সে একটি ফাউলকে কেন্দ্র করে দুদলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাগতিক মিডফিল্ডার কাভান সুলিভান এবং মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান রেফারি। খেলার সময় আরও থাকছে। ডোপ টেস্টে শরীরে কোকেইনের অস্তিত্ব পাওয়ায় টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ হলেন নিক কিরগিওসকে। খেলতে পারবেন না ইউএস ওপেন সহ বেশ কিছু টুর্নামেন্ট। জুয়ান গাম্ফার ট্রফি জিতে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করল বার্সেলোনা। মিশরের ক্লাব আল আহলিকে 2-1 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। আব্দুল কারিম ও রাফিনিয়ার গোলে ক্যাম্প নুয়ে শিরোপা উল্লাস করে বার্সা। আগামী রোববার এলচের বিপক্ষে লা লিগা শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে কাতালান জায়ান্টরা। ক্যাম্প নুয়ে আরও একটি রাত রাঙালো বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে কাতালুনিয়ার সমর্থকদের শিরোপা জয়ের আনন্দে ভাসালো রাফিনিয়া ইয়ামালরা। মিশরের ক্লাব আল আহলিকে 2-1 গোলে হারিয়ে জুয়ান গাম্ফার ট্রফি জিতল বার্সা। অবশ্য ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে যায় আনন্দ। রদ্রি থেকে শুরু করে গর্ডন আর আদেমেইর মতো নতুন সাইনিংদের পরিচয় করে দেওয়া হয় দর্শকদের সামনে। তবে সে সুযোগ জোটেনি হোয়াও কানসেলর। টানেলের অপেক্ষা করলেও তার পেপার ওয়ার্ক শেষ না হওয়ায় এই আয়োজনে অংশ নিতে পারেননি। যেখানে শেষ হয়েছিল সেখানেই শুরু। দাপট ধরে রেখে শুরু করে ফ্লিকের দল। তবে ডেডলক ভাঙে 29 মিনিটে। বার্সার গোছালো আক্রমণে প্রতিপক্ষের জালে বল পাঠান হামজা আবদেল কারিম। তবে সাবেক ক্লাবের বিপক্ষে উদযাপন করেননি 18 বছর বয়সী এই স্ট্রাইকার। 45 মিনিটে ডি বক্সের মধ্যে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে বার্সাকে বিরতিতে নিয়ে যান এই ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই স্বাগতিকদের চ্যালেঞ্জ জানায় মিশরীয় ক্লাবটি। 51 মিনিটে জিজোর জোরালো শটে ব্যবধান কমায় আহলি। অতিথিদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পেয়ে 6 বদলি আনেন হ্যান্সি ফ্লিক। তাতে ম্যাচে কিছুটা আধিপত্য কমে বার্সার। শেষ দিকে ডি বক্সের অ্যান্টনি গর্ডন ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় কাতালান জায়ান্টরা। তবে দুর্বল স্পট কিকে আহলি গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি গর্ডন। তাতে অবশ্য ম্যাচের প্রভাব পড়েনি, শুধু জয়ের ব্যবধানটা বড় হয়নি বার্সেলোনার। আহলির বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ শেষ করল বার্সা। রোববার এলএসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বার্সেলোনা।
জিহাদুল হাসান, সময় সংবাদ। স্বপ্ন ছিল বাংলাদেশের জার্সিতে খেলার, কিন্তু ভাগ্যের পথ ঘুরে সেই তরুণ এখন মালয়েশিয়া জাতীয় দলের ক্রিকেটার। খুলনার নাজমুস সাকিব বাবাকে হারিয়ে 2018 সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। দিনে চাকরি আর অবসরে ক্রিকেট, এভাবেই কঠোর পরিশ্রমে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। এখন লক্ষ্য মালয়েশিয়াকে বিশ্বকাপে নেওয়া। খুলনায় ছুটিতে এসে পুরনো মাঠে অনুশীলনের ফাঁকে সাকিব শুনিয়েছেন স্বপ্ন পূরণের গল্প, আর সে গল্প জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল, ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখা তরুণ এখন মালয়েশিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে। ঢাকায় মালয়েশিয়ার হয়ে ম্যাচ খেলে ছুটি কাটাতে ফিরেছেন নিজ এলাকায়। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। শৈশব থেকেই ক্রিকেটের নেশা। বয়সভিত্তিক পর্যায়ে খুলনা জেলা অনূর্ধ্ব-16 ও অনূর্ধ্ব-18 দলের নেতৃত্ব দিয়েছেন সাকিব। খেলেছেন বিভাগীয় দলেও। তবে বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে 2018 সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। দিনে চাকরি, অবসরে টেপ টেনিস ক্রিকেট। পরে সুযোগ পান স্থানীয় এসএসএফ প্যান্থার্স ক্লাবে। ঘরোয়া ক্রিকেটে টানা 3 বছরের পারফরমেন্সে জায়গা পান মালয়েশিয়া এ দলে। সিঙ্গাপুরের বিপক্ষে 50 বলে 112 রানের ইনিংস খুলে দেয় জাতীয় দলের দরজা। আন্তর্জাতিক অভিষেকেও পেয়েছেন সাফল্য। এসিসি মেন্স চ্যালেঞ্জ কাপে থাইল্যান্ডের বিপক্ষে 25 বলে 57 রান করে দলকে তোলেন ফাইনালে। মালয়েশিয়া জাতীয় দলে সাকিবের এই যাত্রায় আছে স্বপ্ন, সংগ্রাম আর হার না মানা মানসিকতার গল্প। ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য বাবাও নাই বাসায়, আমি একা, সো আমি একাই ছেলে, তো ওই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্যই মালয়েশিয়াতে যাওয়া। ওইখানে যে একটা কোম্পানি, সিলিফোকাস কোম্পানি, বেডশিটের কোম্পানি, ওই কোম্পানিতে আমি জব করি। খ্যাপ খেলা যে জিনিসটা বলে যে সারা মালয়েশিয়ায় আমি টেপ টেনিস ক্রিকেটটা খেলি। এই ক্রিকেটের সামগ্রী কেনার মতনও সেই সময় অর্থ ছিল না। 2022 সালে আমি তখন 3য় সর্বোচ্চ রান গেটার হই। এমসিএ থেকে, মালয়েশিয়ান ক্রিকেট বোর্ড থেকে আমার কল আসে, সাথে সাথে ম্যানেজমেন্টরা আমার কল দেয়। খেলায় হাতেখড়ি বাংলাদেশে হলেও এখন ক্রিকেট নিয়ে সাকিবের ধ্যান জ্ঞান জুড়েই মালয়েশিয়ার ক্রিকেট। স্বপ্ন দেশটির হয়ে বিশ্বকাপে খেলা। নিজের শেকড়ের প্রতি ভালোবাসা রেখেই সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার। আমাদের অ্যাটলিস্ট টার্গেট আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবো অ্যান্ড ওয়ার্ল্ডের 20 নাম্বার র্যাঙ্কিংয়ের ভিতরে আসতে চাই। শৈশবে সাকিবের প্রতিভা চিনেছিলেন কোচ আজিজুর রহমান জুয়েল। তার হাত ধরেই ক্রিকেটে এগিয়ে যাওয়া, শীর্ষের আন্তর্জাতিক সাফল্যে গর্বিত এই কোচ। সাকিবের ধারাবাহিক সাফল্য ও ভবিষ্যতে আরও বড় মঞ্চে খেলার প্রত্যাশা তার। আমাদের কাছে যারা কোচিং করে তাদের কাছে সবচেয়ে প্রতিভাবান প্লেয়ার ছিল নাজমুস সাকিব। সবাই আশা করতো যে মিরাজের পরে বাংলাদেশ ক্রিকেটে ডমিনেট করবে। বাংলাদেশ জাতীয় টিমে খেলতে পারে না, কিন্তু মালয়েশিয়া জাতীয় টিমে হয়ে প্রতিনিধিত্ব করছিল। এটা এখন আমাদের কাছে ভালো লাগে, গর্বেরও বিষয়। আমরা চাই যে সে পরবর্তীতে আরও যে ইন্টারন্যাশনাল কেরিয়ার আছে মালয়েশিয়ার হয়ে, সেই কেরিয়ারটা আরও সমৃদ্ধ হোক। নাজমুস সাকিবের জন্ম খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। বুধবার রাতে চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিজে এর বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। টিসিজে সভাপতি ইনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সঞ্জীব দে বাবু সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রয়োজন। ভবিষ্যতে টিসিজে এর উদ্যোগে আরও বড় পরিসরে ক্রীড়ার এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ম্যাকাই টেস্ট সামনে রেখে বাংলাদেশের অনুশীলন। অস্ট্রেলিয়াকে হারানোর পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা। আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাভ শান্ত তামিম মিরাজের। আসিয়ান কাপে খেলা নিয়ে বাফুফের হেয়ালিপনা। ফিফা আমন্ত্রণ পাঠালেও সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। নির্বাহী কমিটির বৈঠকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ সাপির। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।